লাস্ট পার্টে আমরা দেখেছিলাম লুসিয়াও সোয়ানকে বলে, যদি তুমি এই প্রজেক্টে কাজ করতে চাও তাহলে এখন থেকে আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে তোমার কাজ করতে হবে, আর তুমি আমার বাসায় থেকে কাজ করবে। পরের সিনে আমরা দেখি সোয়ান তো ম্যাংকে এসে জানায়। অন্যদিকে লুসিয়াও জিয়াংফানকে বলে নিজের বাসায় চলে যেতে। জিয়াংফান তো যেতে রাজি হয় না। তখন লুসিয়াও বলে আসলে এ বাসায় জোয়ান শিফট হবে, যেটাতে জিয়াংফান আর কিছুই বলে না। পরের সিনে লুসিয়াও তো সোয়ানকে টেক্সট করে বলে, তোমার সব জিনিসপত্র গুছিয়ে নিও, আমি তোমাকে নিতে আসবো। সোয়ান বলে অন্তত আমাকে 1 সপ্তাহ সময় দাও। লুসিয়া বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে না বরং পরশুদিন তোমাকে নিতে আসবো, আমি তোমাকে 2 দিন সময় দিলাম। অন্যদিকে গ্র্যান্ডপা যখন জানতে পারে লুসিয়াও কোম্পানিতে জয়েন হয়েছে, তখন তো উনি অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি ওদের কোম্পানিতে বোর্ড মিটিং হচ্ছিল। আসলে প্রজেক্ট 1 আর প্রজেক্ট 2 নিয়ে ভোট চলছিল, কিন্তু কেউই কোনো সিদ্ধান্তে আসতে পারছে না। তখন ওখানে লুসিয়াও আসে। লুসিয়াও তখন নিজে ওদের প্রজেক্ট সম্পর্কে বলে। তখন মিটিং এ থাকা ম্যাক্সিমাম শেয়ার হোল্ডাররাই প্রজেক্ট 2 কেই ভোট দেয়। মিস লানের প্রজেক্টে জিতে যায়, যেটাতে মিস লান অনেক বেশি খুশি হয়। তুমি না থাকলে হয়তো আমি তোমার বাবাকে হারাতেই পারতাম না। পরের সিনে দেখি লুসিয়ার বাবা ওর সাথে রাগারাগি করতে থাকে। তুমি তোমার বাবার সাথে এটা কিভাবে করতে পারলে? তুমি তোমার বাবাকে রেখে তোমার আন্টির সাথে হাত মিলিয়েছো। এখানে বাবা ছেলের মধ্যে তো অনেক কথা কাটাকাটি হয়। পরের সিনে দেখি উনি জিয়াংকে ডাকে আর বলে আমার প্রজেক্ট 1 তো ফেল হয়েছে, এখন প্রজেক্ট 2 নিয়েই কাজ শুরু হবে, খুব বড় একটা কোম্পানির সাথে ডিল হবে। তো আমি সেজন্য চাই তুমি প্রজেক্ট 2 তে জয়েন করো। ওখানে ওরা কি করছে না করছে সেটা তুমি আমাকে জানাবে। জিয়াং বলে আপনি লুসিয়াওকে মানাতে পারেননি তাই না, যার জন্য আপনি এখন আমাকে ইউজ করতে চাচ্ছেন। তখন মিস্টার লু বলে কাজের জন্য তোমার এক্সপিরিয়েন্সের প্রয়োজন, ওখানে কাজ করলে তুমি অনেক কিছুই শিখতে পারবে। তখন জিয়াংও রাজি হয়ে যায়। পরের সিনে দেখি লুসিয়াও তো সোয়ানকে নিতে ওর বাসায় আসে, যেখানে আসার পর ওর সাথে ম্যাংয়ের দেখা হয়। লুসিয়াও ম্যাংকে বলে তুমি বাসায় কেন ফিরছো না, জিয়াংফান তোমাকে অনেক বেশি মিস করছে, তোমার উচিত বাসায় ফিরে যাওয়া। এরপর ম্যাং বলে আমি চাই না তুমি সোয়ানের সাথে খারাপ ব্যবহার করো, প্লিজ ওকে তুমি কষ্ট দিও না। পরের সিনে সোয়ান যখন বাসায় আসে, লুসিয়া তো ওকে সবগুলো রুম দেখাচ্ছিল। তখন সোয়ান বলে আমি সবকিছু আগে থেকেই জানি, কারণ এ বাসায় আমি আগেও এসেছিলাম। তখন লুসিয়াও একটু পিঞ্চ মেরে বলে আমি তো ভেবেছি তুমি সবকিছুই ভুলে গিয়েছো। তখন জুয়ান জিজ্ঞেস করে আচ্ছা আমি কোন রুমে থাকবো? লুসিয়াও বলে তুমি আমার সাথে আমার রুমেই থাকবে। যেটা শুনে ও একটু অবাক হয়, কিন্তু ও আর কিছুই বলে না। রাতে লুসিয়াও যখন ওর ডিপ্রেশনের মেডিসিন গুলো নিচ্ছিল, জুয়ান তখন দেখতে পায়, জিজ্ঞেস করে তুমি এতগুলো মেডিসিন কিসের জন্য নিচ্ছ? কিন্তু লুসিয়া ওকে কিছুই বলে না। হঠাৎ করে লুসিয়া ওর দিকে খুবই উইয়ার্ড ভাবে তাকাতে থাকে, যেটা দেখে জুয়ান বলে তুমি কি এটাই চাও? এজন্যই তুমি আমাকে তোমার বাসায় এনেছো? এটা বল ও নিজের টি শার্টটা খুলতে থাকে। তখন লুসিয়া ওর সামনে এসে দাঁড়ায়। লুসিয়া তো ওর এরকম আচরণে প্রচন্ড রেগে যায়। তোমার কি মনে হচ্ছে তুমি এরকম করলে আমি আগের সবকিছু ভুলে যাব? কখনোই না। এটা বলে ও রেগে ওখান থেকে চলে যায়। অত জোয়ানের এরকম আচরণে অনেক বেশি স্যাড হয়ে যায়, ও আমাকে কিরকমটা ভাবছে। এরপর ও যখন রুমে আসে তখন দেখতে পায় সোয়ান অলরেডি ঘুমিয়ে পড়েছে। ও তখন আর কিছু না বলে সাইডে ঘুমিয়ে পড়ে। তখন আমরা দেখি সোয়ান এখনো জেগেছিল। ও তখন বুঝতে পারে লুসিয়ার তো খারাপ কোনো ইন্টেনশন ছিল না। লুসিয়ার তো রাতে একদমই ঘুম হচ্ছিল না। পরদিন লুসিয়া যখন অফিসে যেতে নেয়, সোয়ান জিজ্ঞেস করে তুমি কি ব্রেকফাস্ট করবে না? তখন লুসিয়াও বলে আমার ইম্পর্ট্যান্ট মিটিং আছে। সোয়ান বলে যদি তোমার মিটিং থাকে তাহলে তো আমারও মিটিং আছে। তখন লুসিয়া বলে না, আরো 30 মিনিট সময় আছে, তুমি ব্রেকফাস্ট করে যেও। তখন সোয়ান বলে তাহলে তো তুমিও ব্রেকফাস্ট করে যেতে পারো। কিন্তু লুসিয়াও তো ওকে রেখেই চলে যায়। পরের সিনে ও যখন অফিসে আসে তখন দেখতে পায় অলরেডি মিটিং শুরু হয়ে গিয়েছে। তার মানে ও যাতে ব্রেকফাস্ট করে আসে এই জন্যই লুসিয়া ওকে মিথ্যে বলেছে। এরপর আমরা দেখি জিয়াংও প্রজেক্ট 2 তে জয়েন হয়। এখন তো ওরা 3 জন একসাথে এই প্রজেক্টে কাজ করবে। এরপর তো জিয়াং সোয়ানের সাথে কথা বলছিল। তখন আমরা জানতে পারি জিয়াং এই প্রজেক্টের ডিরেক্টর হয়ে এসেছে। কথায় কথায় জিয়াং বলে এবার ছুটিতে ওরা কিন্তু একসাথে বাড়িতে যাবে। সোয়ান ওকে বলার ট্রাই করে ও যে এখন ওই বাসায় থাকে না, কিন্তু তখনই ওখানে লুসিয়া চলে আসে। তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, তুমি আমার সাথে থাকবে, আমি কেন তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না, যাও এখন আমার জন্য কফি নিয়ে আসো। এরপর ও যখন কফি বানাতে আসে তখন দেখতে পায় কিছু এমপ্লয়ি ওদের নিয়েই কথা বলছিল। ওরা 3 জন একই স্কুলে পড়তো, ওরা আগে থেকেই একজন আরেকজনকে চেনে। সোয়ান যে বক্সিং কোম্পানিতে এসেছে এগুলোও বলা বলি করছে। লুসিয়া তখন এসে বলে তোমাদের কি আর কোনো কাজ নেই, তোমরা অফিসে গসিপ কেন করছো? লুসিয়াকে দেখে ওরা ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি ম্যাং ওদের বাড়িতে ফিরে আসে, কিন্তু ওই বাসায় তো কোনো ফার্নিচার ছিল না। জিয়াংফান কোনো জায়গা না পেয়ে এখানেই থাকতে শুরু করেছে, কিন্তু এখানে তো বেডও ছিল না। জিয়াংফান আপাতত নিজের ঘুমানোর জন্য কিছু ব্ল্যাঙ্কেট রেখেছিল, কিন্তু ওগুলো তখন ম্যাং ওর রুমে নিয়ে যায়। সেটা দেখে জিয়াংফান বলে তাহলে এখন আমি কোথায় ঘুমাবো? ম্যাং বলে সেটা আমি কিভাবে জানি। এটা নিয়ে আবারও দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। পরের সিনে দেখি জিয়াং আর জোয়ান তো ওদের প্রজেক্ট নিয়ে কথা বলছিল। ওদের প্রজেক্ট নিয়ে কিছু ঝামেলা চলছিল, যার কারণে ওদের ব্যাকআপ প্ল্যান খুঁজে বের করতে হবে।
জিয়াং যখন ওর প্ল্যানের কথা বলে তখন লুসিয়াও এসে বলে আমি জিয়াং এর কোনো প্ল্যানই প্রজেক্টে ইনক্লুড করব না। পরে সিনে সোহান যখন কফি বানাচ্ছিল লুসিয়াও তো ওকে আবারও বিরক্ত করতে আসে, কিন্তু সোহান ওকে পাত্তা না দিয়ে কফি নিয়ে চলে যেতে নেয়। হঠাৎ করে ওই গরম কফি ওর হাতে পড়ে যায়। লুসিয়া তো ওকে জিজ্ঞেস করে তোমার হাতে লাগেনি তো, আর ওর হাতটি মুছে দিতে নেয়, কিন্তু তখনই ওখানে জিয়াং চলে আসে। জিয়াং তো ওদের দুজনকে এভাবে দেখে একটু জেলাস হয়ে যায়। এরপর সোহান যখন ওখান থেকে চলে যেতে নেয় জিয়াং বলে আজকে কি অফিস শেষে তুমি ফ্রি আছো? সোহান জিজ্ঞেস করে কেন? তখন জিয়াং বলে আসলে মা তোমার কথা জিজ্ঞেস করছিল, আর আজকে তো আমার মায়ের জন্মদিন। সোহান বলে আচ্ছা ঠিক আছে, আমরা আন্টির সাথে দেখা করতে যাব। যেটা শুনে লুসিয়া তো অনেক বেশি রেগে যায়। এরপর তো ও ফোনে কার সাথে যেন কথা বলছিল আর জোরে বলে ওঠে অফিস শেষে তুমি কি করবে? সোহান বুঝতে পারে লুসিয়া তো জোরে জোরে ওকে শোনানোর জন্য এগুলো বলছে। এরপর সোহান লুসিয়াকে টেক্সট করে বলে অফিস শেষে আমার কিছু কাজ আছে, আমার ওখানে যেতে হবে। লুসিয়াও বলে কি কাজ, আমিও কি তোমার সাথে যেতে পারি? সোহান বলে সব কাজে কি তোমাকে নিয়ে যাওয়া লাগবে নাকি? যেটাতে ও একটু রেগে যায়। এরপর তো আবারও ফোনটা কানে নিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে, মানে ও তো সোহানকে এগুলো মিন করছে। আমি আজকে অফিস শেষে বাজার করতে যাব, কারণ আমার বাসায় কোনো বাজার নেই। পরের সিনে আমরা দেখি সোহান আর জিয়াং তো জিয়াং এর মায়ের সাথে দেখা করতে আসে। এখানে আমরা ওনাকে হসপিটালে দেখতে পাই। আসলে রিসেন্টলি ওনার মেমোরি লস হয়েছে, আগের কোনো কিছুই মনে করতে পারছে না। ওনার এই অবস্থা দেখে সোহানের অনেক বেশি খারাপ লাগে। জিয়াং এর মা তো এখন জিয়াংকেও ঠিক মতো চিনতে পারে না। অন্যদিকে আমরা লুসিয়াওকে দেখি, ও তো বাজার করতে আসে কিন্তু বুঝতে পারছিল না ও কি কিনবে। ও বারবার মেসেজ দিয়ে সোহানকে জিজ্ঞেস করে। জিয়াং তখন জিজ্ঞেস করে তোমাকে বারবার টেক্সট কি লুসিয়াও দিচ্ছে, ওর সাথে কি এখনো তোমার কথা হয়? তখন জোয়ান বলে হ্যাঁ, আসলে আমি এখন ওর সাথেই ওর বাসায় থাকি। যেটা শুনে ও একটু অবাক হয় আর জিজ্ঞেস করে তুমি প্রজেক্ট 2-তে হঠাৎ করে কেন জয়েন হলে? আমি ভালো করেই জানি তুমি কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো। তুমি আমাকে বললে আমি তোমার হেল্প করতে পারবো। তখন জোয়ান বলে তুমি আমার খুব ভালো ফ্রেন্ড, সব সময় আমাকে হেল্প করো, কিন্তু কিছু জিনিস আছে আমার একাই করতে হয়, আমি চাই না সেখানে তোমরা ইনভলভ হও। এরপর তো জিয়াং ওকে লুসিয়ার বাসার সামনে দিয়ে আসে। ওদের দুজনকে একসাথে দেখে লুসিয়ার তো অনেক বেশি রাগ হচ্ছিল। এরপর জিয়াং যখন ওখান থেকে চলে যায় লুসিয়া তো সোহানকে এসে বলে আমি চাই না ও তোমার সাথে আর কখনোই এখানে আসুক। তখন সোহান বলে তুমি কোথা থেকে আসলে এখন? লুসিয়া একটু রেগে বলে আমি তোমাকে কতগুলো টেক্সট দিয়েছি, তুমি আমার মেসেজের রিপ্লাইও দাওনি, বরং তুমি জিয়াং এর সাথে ঘুরতে গিয়েছো। তখন সোহান বলে তোমাকে জানালে যদি। লুসিয়া বলে কি আমি রাগ করতাম? কখনোই না, তুমি যদি আমাকে বলতে তুমি জিয়াং এর সাথে ঘুরতে যাচ্ছ আমি তোমাকে কিছুই বলতাম না। আর আমি তোমার বস, আমি তোমার জন্য কনভেন্স স্টোরে বাজার করতে গিয়েছিলাম, এটা কি আমার দায়িত্ব নাকি তোমার দায়িত্ব? রাতে সোহান যখন ঘুমোতে আসে তখনও দেখতে পায় লুসিয়াও অলরেডি ঘুমিয়ে পড়েছে। এরপর যখন ও ঘুমোতে নেয় হঠাৎ করেই লুসিয়া ওকে জড়িয়ে ধরে, যেটাতে ও একটু অবাক হয়ে যায়। এভাবে আমার ঘুম আসবে না। লুসিয়াও বলে এভাবে আমার খুব ভালো ঘুম হবে, তুমি নড়ানড়ি একদমই করবে না। সোহানও তখন আর কিছুই বলে না, কারণ ও নিজেও তো লুসিয়াওকে অনেক বেশি ভালোবাসতো। ও নিজেও লুসিয়াওয়ের কাছে থাকতে চায়। পরের সিনে আমরা দেখি অফিসে তো সোহানের জন্য একটা ফ্লাওয়ার বুকে আসে। তখন ওর কলিগরা জিজ্ঞেস করে এবারে ফ্লাওয়ার বুকে তোমার জন্য কে পাঠিয়েছে? সোহান বলে তোমরা কাজ করো তো। ও যখন চেক করে তখন দেখতে পায় মিস্টার হুয়াং এর ফ্লাওয়ার বুকে পাঠিয়েছে। আসলে মিস্টার হুয়াং তো একটা প্রজেক্ট নিয়ে ওর সাথে কথা বলতে চায়। তখনই ওর কাছে মিস্টার হুয়াং এর কল আসে আর ওকে মিটিং এর জন্য ডাকে। পরে তিনি দেখি সোহান তো ওনার সাথে দেখা করতে আসে। তখন আমরা বুঝতেই পারি এই লোকটি একটু উইয়ার্ড স্বভাবে ছিল, মানে ক্যারেক্টার খুবই খারাপ। সোহান যখন বুঝতে পারে ওনার ইন্টেনশন খারাপ তখন তো ওর ফোনের রেকর্ডিং অন করে রাখে। পরের সিনে আমরা দেখি লুসিয়াও ওই ওয়ার্কশপে ওনারের সাথে দেখা করতে আসে, যার সাথে ওদের সম্পর্ক খুব ভালো ছিল। উনি তো কিছু বছর আগে বিয়ে করেছে, এখন খুব সুন্দর একটা ছেলেও আছে। লুসিয়ার সাথে ওনার অনেকদিন পর দেখা হয়েছে। লুসিয়াও তো ওর পরিবারের কথা জিজ্ঞেস করে। হ্যাঁ আমার তো সবই ঠিক আছে, তোমার কি অবস্থা? তুমি তো ঠিক মতো ঘুমোতেও পারতে না। তখন লুসিয়া বলে না এখন আমি ভালো আছি। লুসিয়া তখন ওখানে বেশ পুরনো কিছু নিউজ পেপার দেখতে পায়। লুসিয়া জিজ্ঞেস করে এগুলো এখানে কি করছে? তখন উনি বলে আসলে এগুলো আমি বিক্রি করব, কিন্তু কেউই কিনতে চাচ্ছে না। লুসিয়া তখন দেখতে পায় এগুলো 20 বছর আগের নিউজ পেপার। লুসিয়া বলে আরে এগুলো তো আমি খুঁজছিলাম। আসলে ও একটা ফ্যাক্টরি সম্পর্কে জানার জন্য অনেকদিন ধরেই পুরনো নিউজ পেপার কালেক্ট করার চেষ্টা করছিল। তখন তো ওই ফ্যাক্টরি সম্পর্কে জানতে পারে। এরপর লুসিয়াও জিয়াং ফানকে কল করে বলে আমি তোমাকে একটা অ্যাড্রেস সেন্ড করছি, তুমি ওখানে গিয়ে কিছু ইনফরমেশন কালেক্ট করবে। তখন জিয়াং ফান একটু বিরক্ত হয়ে বলে তুই অ্যাব্রড থেকে এসেছিস আর্ট এক্সিবিশনের জন্য, কিন্তু তুই কি ডিটেকটিভগিরি শুরু করলি? লুসিয়া বলে আমি তোকে যেটা বলছি সেটা কর। এদিকে জুয়ান তো মিস্টার হুয়াং এর সাথে যে দেখা করতে গিয়েছিল ও তো রেকর্ডার অন করে রেখেছিল। তখন বাসায় এসে ও মনোযোগ দিয়ে রেকর্ডিং শোনার চেষ্টা করে। আসলে লুসিয়া যে ফ্যাক্টরি ইনভেস্টিগেট করছে সেটা জুয়ানের বাবারই ফ্যাক্টরি ছিল। পরদিন কোম্পানিতে সোহানের সাথে দেখা করতে এক মহিলা আসে, যে মহিলা সোহানকে দেখে রাগারাগি করতে থাকে। আসলে এই মহিলা ছিল মিস্টার হুয়াং এর স্ত্রী। উনি তো এসে সোহানকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে।
ভালো করে জানতে উনি ম্যারিড, তাও কেন তুমি ওনাকে সিডিউস করেছো? লুসিয়া তখন ওনাকে থামানোর চেষ্টা করে। সোহান বলে, আপনি আগে আপনার হাজব্যান্ডের ক্যারেক্টার সম্পর্কে জানুন, তারপর আপনি অন্যকে নিয়ে বাজে কথা বলবেন। তখন তো সোহানের ফিমেল কলিগরাও অনেক রেগে যায়। তোমার সাহস কি করে হয় আমাদের কলিগ সম্পর্কে বাজে কথা বলার? এরপর লুসিয়া সোহানকে জিজ্ঞেস করে আসলে কি হয়েছিল, উনি এখানে কেন এসেছে। সোহান বলে, আমি তো নর্মাল এক কন্ট্রাক্টের জন্যই গিয়েছিলাম, এর বাইরে আর কিছুই হয়নি। লুসিয়া তো কিছুদিনের জন্য জুয়ানকে ছুটি দিয়েছে, কিছুদিন ওকে রেস্ট নিতে বলে। জুয়ান তো আবার ওর ইনভেস্টিগেশন শুরু করে। আসলে ওর বাবার ফ্যাক্টরি কি জন্য বন্ধ হয়েছে সেটাই ও জানতে চাচ্ছে। ওর কাছে তখন জিয়াংফানের কল আসে, আচ্ছা তুমি কি একটু লুসিয়ার রুমে যেতে পারবে? ওর রুমে একটা ডকুমেন্ট আছে, সেটা একটু আমাকে খুঁজে বের করে দাও। এরপর যখন ওর রুমে আসে তখন তো ওর রুমে অনেকগুলো মেডিসিন দেখতে পায়। তখন ও বুঝতে পারে লুসিয়াও যে ডিপ্রেশনের জন্য মেডিসিন নিচ্ছে, এমনকি ওর ঘুমও ঠিক মতো হতো না। ওর রেগুলার সাইকোলজিক্যাল থেরাপিও নিত, যেগুলো দেখে ওর অনেক বেশি খারাপ লাগে। ও ভাবতে থাকে লুসিয়ার এই কন্ডিশন আমার জন্যই হয়েছে। তখন তো লুসিয়ার রুমে ওই ডায়েরিটি দেখতে পায়, যেটাতে লুসিয়ার প্রায়ই ওর মনের কথাগুলো লিখে রাখতো। ডায়েরিটিতে 2016 সাল থেকে ও লেখা শুরু করেছে। প্রতিটা সামার উইন্টার ওর জীবনে কেমন কেটেছে সবই লিখে রেখেছে। ও সোহানকে কত বেশি ভালোবাসে, কতটা মিস করছে সবই লিখে রেখেছে। এমনকি সোহানের জন্মদিনের দিন ও খুব বড় করে ওর জন্য নোট লিখেছে। ও সোহানকে কতটা ভালোবাসে, কতটা মিস করে। 2026-এও যে ওদের দেখা হয়েছে সেগুলো নিয়েও লুসিয়া ওর ডায়েরিতে লিখেছে। যদি সোহান আমার লাইফে থাকলে আমি হার্ট হই, তাও আমি চাই হার্ট হতে, আমি ওর সাথে থেকে হার্ট হতে চাই। যেগুলো পড়ে তো সোহান অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। লুসিয়াও ওকে এখনো ভালোবাসে, ওর জন্য এখনো অপেক্ষা করছে। এরপর তো ও লুসিয়াও আসার অপেক্ষা করছিল। পরের সিনে লুসিয়াও যখন বাসা আসে, সোহানকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি ডিনারে কি খাবে, আমি তোমার জন্য রান্না করব। তখন লুসিয়া বলে, না তুমি বসো, আমি তোমার জন্য রান্না করছি। সোহান বলে, চলো আমি তোমার হেল্প করি। লুসিয়া বলে, এর কোনো দরকার নেই। লুসিয়া বলে, এরপর যদি অফিসে কেউ তোমাকে বিরক্ত করতে আসে, কারণ আমি ছাড়া তোমাকে আর কেউই বুলি করতে পারবে না। সোহান তখন ওকে জিজ্ঞেস করে, তুমি কি অসুস্থ? লুসিয়া তখন অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। সোহান বলে, আসলে আমি ইচ্ছে করে তোমার রুমে যাইনি। জিয়াংফান আমাকে কিছু ডকুমেন্টের জন্য তোমার রুমে যেতে বলেছিল, তখন আমি তোমার সাইকোলজিক্যাল রিপোর্ট দেখেছি। তুমি রাতে একদমই ঘুমোতে পারো না। তখন লুসিয়া বলে, আমার এই সমস্যা তোমার জন্য হয়নি। আমার মা মারা যাওয়ার পর থেকেই আমি অনেক খারাপ সময় পার করছিলাম। তখন থেকেই আমার ঘুমের প্রবলেম ছিল, আমি ঘুমোতে পারতাম না। কিন্তু যখন তুমি আমার লাইফে এলে, আস্তে আস্তে আমি আমার ওই সমস্যাগুলো থেকে সেরে উঠি। আমি তখন রাতে ঠিকমতো ঘুমোতে পারতাম। আসলে তুমি আমার লাইফে আসার পর আমার আর কোনো সমস্যা হয়নি। কিন্তু যখন আবার আমার লাইফ থেকে চলে গিয়েছিলে, তখন তো আবারও আমার এই প্রবলেমগুলো দেখা দেয় খুব খারাপ আকারে। কিন্তু এর জন্য তুমি নিজেকে ব্লেম করো না, কারণ এই সমস্যা আমার আগে থেকেই ছিল। আর বলে, তুমি এখন আমার বাসা আসার পর থেকে আমি ভালোভাবে ঘুমোতে পারছি, কারণ এখন তুমি আমার সাথে আছো। তোমার যদি মনে হয় তুমি এই বাসা থেকে চলে যেতে চাও, তাহলে তুমি যেতে পারো, কারণ আমি তোমাকে আটকাতে চাচ্ছি না। হ্যাঁ, এক সময় তো আমার অনেক রাগ হতো, আমি তোমাকে অনেক হেট করতাম, কারণ তুমি কখনোই আমার কাছে ঋণী ছিলে না। তুমি তো আমাকে একবার বলেছিলে আমার নিজেকে ভালোবাসা উচিত, নিজের দিকে ফোকাস করা উচিত। তোমার ওই কথাটাই আমাকে অনেক হেল্প করেছে। আমি সামনে এগিয়ে এসেছি শুধু তোমার মোটিভেশনের জন্যই। তো কোনোভাবেই তুমি আমার কাছে ঋণী নাও, বরং তুমি আমার লাইফের ইন্সপিরেশন। তখন হঠাৎ করে জোয়ান বলে, তুমি তো মাত্রই বললে আমি তোমার পাশে থাকলে তোমার ঠিক মতো ঘুম হয়, তাহলে আমি এখানেই থাকতে চাই যতদিন না তুমি রিকভার হচ্ছ। সোয়ান বলে, আমার এই প্রবলেম তোমার জন্য সৃষ্টি হয়নি, তাহলে তুমি গিল্টি ফিল কেন করছো? আমি চাই না তোমার এই গিল্টি ফিলিংস নিয়ে আমাকে সিম্প্যাথি দেখাও। তখন জোয়ান বলে, আমি কোনো সিম্প্যাথি দেখাচ্ছি না, বরং আমি আসলেই চাই তুমি ভালো থাকো। এরপর লুসিয়া ওর কাছে এসে বলে, আমি তোমাকে এটাই বলতে চাচ্ছি, তোমার জন্য আমার এই অসুস্থতার সৃষ্টি হয়নি। আমি লাইফে বেঁচে আছি শুধুমাত্র তোমার জন্যই। যেটা শুনে সোয়ান লজ্জা পেতে থাকে আর বলে, আরে তোমার খাবার তো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। কাল রাতের ঘটনার পর থেকে দুজনে একটু এম্বারেস ফিল করছে। পরের সিনে লুসিয়াও একটা লোকের সাথে দেখা করতে আসে, ওনার কাছ থেকে কিছু পেপারস কালেক্ট করতে এসেছে। অন্যদিকে আমরা লুসিয়ার কোম্পানির সিন দেখি, ওরা একটা প্রজেক্ট নিয়ে কথা বলছিল। এই প্রজেক্টটি হেরে যাওয়ার চান্স খুবই বেশি। লুসিয়াও বলে, আমরা হেরে গেলেও যাতে আমাদের পুরোপুরি লস না হয়, সেজন্য আমি একটা প্ল্যান রেডি করেছি। যে প্ল্যানের কথা ও আন্টি লানকে জানায়। তখন আন্টি বলে, এই প্ল্যান তো আমার মাথা অনেক আগে থেকেই ছিল, কিন্তু এই প্ল্যানটাকে বাস্তবায়ন করতে পারবে সেটাই আমি বুঝে পেরে উঠতে পারছিলাম না। এখন যেহেতু তুমি নিজেই এই প্ল্যানের কথা বলছো, তাহলে তো অবশ্যই তুমি এই প্ল্যান এক্সিকিউট করতে পারবে। সোয়ানের ফোনে বারবার টেক্সট আসছিল। তখন ওর কলিগরা বলে, আচ্ছা তুমি কি ডেট করছো? তোমাকে এত টেক্সট কে করছে? আসলে লুসিয়া ওকে বারবার টেক্সট করছিল আর বলে, আজকে তো আমরা একসাথে বাসায় ফিরবো। পরের সিনে সোয়ান যখন কফি নিতে আসে, লুসিয়া ওর পিছু পিছু আসে। সোয়ান বলে, তুমি এখানে কি করছো? লুসিয়া ওর একটু কাছে আসতে নেয়। সোয়ান বলে, এটা অফিস, এভাবে কেউ দেখলে আমাদের নিয়ে ভুল বুঝবে।
তখন লুসিয়া বলে আমাদের নিয়ে কি ভুল বুঝবে, আমাদের রিলেশন কি। তখন সোয়ান বলে আমি তোমাকে কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো না। পরের সিনে দেখি সোয়ান ম্যাং এর সাথে মুভি দেখতে আসে, ওরা একসাথে শপিং করতেও আসে। এরপর তো ম্যাং জিয়াংফানের সাথে দেখা করতে আসে, আসলে আজকে ওর জন্মদিন ছিল, ওর জন্য গিফটও এনেছে, সেটাতে জিয়াংফান অনেক খুশি হয়ে যায়। জিজ্ঞেস করে বক্সের মধ্যে কি আছে। ম্যাং বলে এটার মধ্যে বোম আছে, ওপেন করো না। তখন আমরা দেখি জিয়াংফানের বার্থডে পার্টিতে ওদের বেশ কিছু পুরনো ফ্রেন্ডও এসেছে, সবাই একসাথে খুব ভালো সময় কাটায়। তখন তো লুসিয়াও সোয়ানের পাশে এসে দাঁড়ায়, ওরা জিজ্ঞেস করে তুমি আর সোয়ান কি একসাথে এসেছো। সোয়ান বলে না, আমি তো ম্যাং এর সাথে এসেছিলাম। তখন লুসিয়া বলে হ্যাঁ আমরা একসাথে এসেছি। জোয়ান তো ওদের ওই সিনিয়র ভাইকে দেখে, অনেকদিন পর উনি জোয়ানকে দেখে খুশি হয়ে যায় আর বলে তুমি চলে যাওয়ার পর তো লুসিয়াও অনেক বেশি ভেঙে পড়েছিল, ও বেশ কিছুদিন নিজেকে রুমে আটকে রেখেছে, ওর যে কি খারাপ অবস্থা হয়েছে তা আমি তোমাকে এক্সপ্লেন করতে পারবো না। ও ড্রাঙ্ক হয়ে তোমাকেই ডাকতো, তুমি তো জানো না ওর কি কন্ডিশন ছিল। যদি তোমার মনে হয় তুমি ওকে এখনো ভালোবাসো তাহলে প্লিজ ওকে একটা সুযোগ দিও। আমার তো তখন অনেক রাগ হয়েছিল কেন তুমি ওকে এভাবে ছেড়ে চলে গেলে। আসলে লুসিয়াও তোমাকে অনেক বেশি ভালোবাসে, ও যখন ভার্সিটিতে ভর্তি হয়েছিল আমি তো ভেবেছিলাম ও ঠিক হয়ে যাবে, কিন্তু না, ও কখনোই তোমাকে ভুলতে পারেনি। জিয়াংফান তো ওদের স্কুল লাইফের কিছু ভিডিও প্লে করে, সোয়ান তখন একটি ভিডিও দেখতে পায় লুসিয়াও একা একাই ডান্স করছিল, ও তো নিজের সামনে সোয়ানকে জিং করছিল। সোয়ান এখনো ওর সাথেই আছে। লুসিয়ার সাথে অনেক কান্নাকাটিও করেছিল, যেগুলো দেখে সোয়ানের অনেক বেশি খারাপ লাগে। লুসিয়া তখন ওর পেছনে এসে দাঁড়ায়, সোয়ান তো অনেক কান্না করতে থাকে, লুসিয়া তখন ওকে জড়িয়ে ধরে। পরের সিনে আমরা দেখি ম্যাং আর জিয়াংফান বাসায় ফিরে যায়, ওদের বাসার লাইটই নষ্ট হয়ে গিয়েছিল। ম্যাং তখন লাইটটি ঠিক করতে নেয়, জিয়াংফান বলে তুমি নামো আমি ঠিক করছি। ম্যাং বলে তুমি কি কখনো এ ধরনের কাজ করেছো নাকি, আমি ঠিক করে নিচ্ছি। জিয়াংফান বলে আরে তুমি নামো, পড়ে গেলে তো ব্যথা পাবে। তখনই হঠাৎ করে ম্যাং নিচে পড়ে যায়, ম্যাং তখন কান্না শুরু করে। জিয়াংফান বলে তুমি কি বেশি ব্যথা পেয়েছো। তখন তো ও আরো জোরে জোরে কান্না করতে থাকে। আমিও চাই বাকি সবার মতো তোমার সাথে টাইম স্পেন্ড করতে, একসাথে লাইট ঠিক করতে, ফার্নিচার কিনতে যেতে, সব ডেটে আমরা একসাথে যেতে, কিন্তু তোমার তো আমার জন্য সময়ই হয় না। এগুলো বলে ও অনেক কান্নাকাটি করতে থাকে। তখন তো জিয়াংফান অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, ও তখন বুঝতে পারে ম্যাং ওকে কত বেশি ভালোবাসে। অন্যদিকে আমরা দেখি জোয়ান তো আজকে ড্রিঙ্ক করে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, লুসিয়া ওর জন্য হ্যাংওভার ড্রিঙ্ক নিয়ে আসে। ও তো জোয়ানকে হ্যাংওভার ড্রিঙ্ক দেয়, কিন্তু জোয়ান কোনোভাবেই এটা নেবে না, ও পাগলামি করতে থাকে। হঠাৎ করেই ও লুসিয়াকে বলে আচ্ছা আমি কি স্বপ্ন দেখছি। এটা বলে হঠাৎ করে ও লুসিয়াকে কিস করে। কিছুক্ষণের মধ্যে মোমেন্টটা আরো বেশি রোমান্টিক হয়ে যায়। সোয়ান তখন ওর বুকে ওই আঘাতের দাগটি দেখতে পায় আর বলে তখন তোমার অনেক কষ্ট হয়েছিল তাই না। লুসিয়া বলে আমার তো মনে নেই। সোয়ান বলে তখন তুমি আমাকে বাঁচাতে গিয়ে তোমার এই অবস্থা হয়েছিল, তুমি এটা কেন করলে। লুসিয়া বলে কারণ আমি তোমাকে ভালোবাসি। সোহান বলে তুমি আমার জন্য নিজের জীবন রিস্কে কেন ফেললে। তখন লুসিয়া বলে আমি যখন হার্ট হয়েছিলাম আমি তো চাচ্ছিলাম তুমি আমার সাথেই থাকো, আমার টেক কেয়ার করো, আমাকে আরো বেশি ভালোবাসো, কিন্তু তুমি আমাকে ভরসাই করলে না। আমার কতটা খারাপ অবস্থা ছিল, কিন্তু তুমি তো ব্রেকআপের কথা চিন্তা করছিলে। আমি বলেছিলাম যে একবার বলো তুমি আমাকে ভালোবাসো, আমি সবকিছু ভুলে যাব, কিন্তু না, তুমি কি করলে, আমাকে ভালোবাসো না, আমাকে ছেড়ে চলে গেলে। সেগুলো শুনে তো সোহান অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সোহান বলে আমি ভেবেছিলাম যদি তোমাকে মিথ্যে বলি, আমি তোমাকে ছেড়ে চলে যাই, তাহলে তুমি ভালো থাকবে, আমাকে ভুলে যাবে, তোমার লাইফে আর কোনো বিপদ আসবে না, কিন্তু না, আমি তো ভুল ছিলাম। আমি নিজেকে তোমার কাছ থেকে দূরে রাখার চেষ্টা করেছি, কিন্তু আমি সবসময় তোমাকে মিস করেছি, তোমাকে দূর থেকে ভালোবেসেছি। যেটা শুনে তো লুসিয়াও অনেক বেশি খুশি হয়ে যায়, আর এরপর তো দুজনেই খুব রোমান্টিক মুডে চলে যায়। পরদিন সকালে সোহানের যখন ঘুম ভাঙে ও তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তখন লুসিয়া বলে তুমি কি আমাকে আরেকটা সুযোগ দিবে, আমি চাই তোমাকে আরো বেশি ভালোবাসতে, তোমার খেয়াল রাখতে। সোহান বলে হ্যাঁ, আমিও তোমার সাথেই থাকতে চাই। ওদের লাভ স্টোরি আবারও শুরু হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি ম্যাং আর জিয়াংফানের মধ্যে তো কিছুই ঠিক হয় না। ম্যাং তো ওদের ডিভোর্সের কথা বলে, যেটাতে জিয়াংফান অনেক বেশি শকড হয়ে যায়। আমরা 10 বছর ধরে একসাথে আছি, তুমি হঠাৎ করে ডিভোর্সের কথা কেন বলছো। ম্যাং বলে আমরা কত বছর ধরে একসাথে, তুমি এখন পর্যন্ত বুঝতে পারছো না আমি কি চাই, আমি কেন ডিভোর্স চাচ্ছি। যদি নিজের পার্টনার নাই বুঝতে পারে ওর পার্টনার কি চাচ্ছে, তাহলে পার্টনারের কি দরকার বলো। অন্যদিকে আমরা দেখি জিয়াং তো ব্লু কোম্পানির ওই রিসোর্টের কিছু ডকুমেন্ট চেক করে, যেখানেও জানতে পারে সোহানের বাবার ওই ফ্যাক্টরিটি খুব কম মূল্যেই কেনা হয়েছিল। যেটা দেখে জিয়াং অনেক বেশি শকড হয়ে যায়, আর তখন বুঝতে পারে নিশ্চয়ই সোহানের বাবার ব্যাংক্রাফটের পেছনে মিস্টার লু এর হাত থাকতে পারে। ও তখন ভাবতে থাকে নিশ্চয়ই এর জন্যই সোহান প্রজেক্ট 2-তে জয়েন হয়েছে। অন্যদিকে আমরা দেখি সোহান আর লুসিয়াওয়ের লাভ লাইফ তো খুব ভালোই যাচ্ছিল। লুসিয়াও আবারও ওর লাভার সাইডটা শো করে, যেটা আমরা এতদিন মিস করছিলাম। পরের সিনে আমরা দেখি লুসিয়া আর সোহান তোদের প্রজেক্টের জন্য মিস লিনার সাথে দেখা করতে আসে। 1 ঘন্টা ধরে ওয়েট করতে থাকে, কিন্তু মিস লিনা তো এখনো আসছে না। এরপর তো মিস লিনা ওদের ভেতরে ডাকে।
তখন আমরা দেখি এটা তো ওই লিনা যাকে লুসিয়া কিছুদিন ডেট করেছিল। লুসিয়া তো ওকে প্রথমে চিনতে পারেনি, কিন্তু ও যখন ওর সানগ্লাসটা খুলে লুসিয়া তোকে দেখে একটু অবাক হয়। লিনা জিজ্ঞেস করে, আচ্ছা আমাকে তোমার মনে আছে নাকি সবই ভুলে গিয়েছো? লিনা বলে, আচ্ছা ও তাহলে তোমার গার্লফ্রেন্ড। আর বলে, তুমি কি জানো আমি আরও কয়েকবারই ডেটে গিয়েছিলাম, কিন্তু ও খুবই বোরিং একটা ছেলে। আমি তো ভেবেছি ও একটু অন্যরকম হবে। এরপর ওরা ওদের প্রজেক্ট নিয়ে ডিসকাস শুরু করে। লুসিয়ার তখন একটা কাজের জন্য পেন্টিং করতে হচ্ছিল। লেনা জোয়ানকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি কিছু মনে করেছো? আমি আসলে একটা বাড়ি ওকে প্রপোজ করেছিলাম, তখন ও খুবই ফ্রাস্ট্রেটেড ছিল, আর হঠাৎ করে ও রাজিও হয়ে যায়। এরপর যখন আমি ওর সাথে ডেটে যাই আমার তো একদমই ভালো লাগেনি, আর এমনি তো ও অনেকটাই লম্বা। সোয়ান বলে, হ্যাঁ। ওরা দুজন একসাথে অনেক গল্প করে। এরপর তো লুসিয়াওয়েরও পেন্টিংটি শেষ হয়। লুনা ওর খুব প্রশংসা করতে থাকে। এরপর তো ওরা ওখান থেকে চলে আসে। লুসিয়াও তো ওর হাত ধরে রেখেছিল, সোয়ান রেগে ওর হাতটি সরিয়ে দেয়। তোমার সাথে ব্রেকআপের পর তো আমি ঠিকমতো ঘুমোতেও পারতাম না, আমার কিছুই মনোযোগ বসতো না, আর তুমি ডেট করতে? লুসিয়া বলে, আরে তুমি তো ভুল ভাবছো। আমি একটা বারে বসেছিলাম, হঠাৎ করে তোমার টেক্সট দেখতে পাই, তুমি আমাকে টাকা পাঠিয়েছো। আমার তো প্রচন্ড রাগ হয়, তুমি কোনো রিজন ছাড়া আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আর তখনই লিনা আমাকে প্রপোজ করেছিল। আমি কিছু না ভেবেই ওর প্রপোজালে রাজি হয়ে গিয়েছিলাম। ও হয়তো তোমাকে বলেছে আমি খুবই বোরিং, কারণ আমি ওর সাথে কোনো কথাই বলিনি। সত্যি বলতে আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোই বাসতে পারিনি, কিন্তু তাও জোয়ান রেগেছিল। লুসিয়া বলে, কি করলে তোমার রাগ কমবে? এরপর তো ওকে অনেকগুলো বেলুন এনে দেয়। জোয়ান একটু অবাক হয়ে যায়, এগুলো কোথা থেকে আসলো? এরপর লুসিয়া বলে, চলো আমরা দুজন আবারও ডেট করি। তখন জোয়ান বলে, আমরা তো অলরেডি ডেটই করছি। লুসিয়া বলে, আমি তো প্রপারলি তোমাকে জিজ্ঞেস করিনি। পরের সিনে ওরা যখন অফিসে ছিল তখন লিনার কল আসে। লিনা ওদের কোম্পানির চেয়ারম্যানের সাথে কথা বলেছে, যিনি প্রজেক্টটা অ্যাপ্রুভ করেছে, যেটাতে ওরা সবাই প্রচন্ড খুশি হয়ে যায়। সবাই তো সেলিব্রেশন শুরু করে, কিন্তু এখানে আমরা জিয়াকে একদমই খুশি দেখি না। পরের সিনে আমরা দেখি লুসিয়াও আর সোয়ান তো সোয়ানের গ্র্যান্ডমা আর ওর বাবার কবরের কাছে আসে। আজকে গ্র্যান্ডমার মৃত্যুবার্ষিকী ছিল। লুসিয়া বলে, গ্র্যান্ডমা তোমার সাথে তো আমার দেখা হয়েছিল, কিন্তু লুসিয়ার বাবার সাথে আমার কখনো দেখা হয়নি। কিন্তু আমি তোমাদেরকে প্রমিস করছি আমি সারা জীবন তোমাদের জোয়ানকে আগলে রাখবো, ওর খেয়াল রাখবো। পরের সিনে সোয়ান বাসা আসার পর লুসিয়াওকে বলে দেয় ওখানে প্রজেক্ট 2-তে জয়েন হয়েছে। আমি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে চাই। 20 বছর আগে আমার বাবা যে গিল্ট নিয়ে মারা গিয়েছে, যে বদনাম নিয়ে মারা গিয়েছে, আমি সেগুলো ক্লিয়ার করতে চাই। আমার বাবা হঠাৎ করে একদম পথে নেমে গিয়েছিল। এরপর তো ওরা দুজন একটা লোকের সাথে দেখা করতে আসে, কিন্তু লোকটি বাসায় ছিল না। অন্যদিকে আমরা ম্যাংকে দেখি, ও আর জিয়াং ফান মিলে যে বাসায় থাকতো, ম্যাং সেই বাড়িটি বিক্রি করে দেয়, কারণ ও ডিসাইড করেছে ও আর জিয়াং ফানের সাথে থাকবে না। এরপর ও জিয়াং ফানকে জানায়, আমি তো বাসাটি বিক্রি করে দিয়েছি, অর্ধেক টাকা তোমাকে আমি পাঠিয়ে দেবো। এদিকে আমরা ওই লোকটিকে দেখি, লোকটির নাম ছিল চ্যাং। উনি যখন বাসায় আসে ওনার মা বলে, আজকে কিছু লোক তোমার সাথে দেখা করতে এসেছিল, তারা কিছু ডকুমেন্ট আর সত্য ঘটনা জানতে চায়, তোমাকে ওরা হেল্পও করতে চায়। যেটা শুনে চ্যাং একটু অবাক হয়ে যায়। পরদিন তো ওরা দুজন আবারও চ্যাং এর সাথে দেখা করতে আসে। তখন চ্যাং বলে, তোমরা যে ডকুমেন্ট নিতে এসেছো সে ডকুমেন্ট তো কাল রাতে একজন এসে নিয়ে গিয়েছে, যার নাম ছিল জিয়াং। উনি তো আমাকে বললো উনিও আপনাদের সাথে একই প্রজেক্টে কাজ করছে। তো আমি সব ডকুমেন্ট আর আমি যা জানতাম সব বলে দিয়েছি। যেটা শুনে ওরা প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ ওরা তো এ ব্যাপারে জিয়াংকে কিছুই জানা নেই। তাহলে জিয়াং কিভাবে জানতে পারলো? তখনই সোয়ানের কাছে জিয়াং এর টেক্সট আসে, আমি তোমার সাথে দেখা করতে চাই, কিন্তু প্লিজ তুমি একা এসো। ওকে একটা অ্যাড্রেসও পাঠায়। এরপর তো লুসিয়াওকে ওই মেসেজটি দেখায়। পরে জেনে দেখি ও জিয়াং এর সাথে দেখা করতে আসে। জিয়াং তো ওই জায়গাতেই ওকে ডাকে, যে জায়গায় সোয়ানের বাবার ফ্যাক্টরিটি ছিল। তখন জিয়াং বলে, আমি জানতে পেরেছি তুমি আর লুসিয়াও কিছু ডকুমেন্টের জন্য মিস্টার চ্যাং এর বাসায় গিয়েছিলে। এখন আমি তো ওই ডকুমেন্টটা নিয়ে এসেছি, কিন্তু তুমি চাইলে তোমাকে ওই ডকুমেন্ট আমি দিতে পারি। এর বিনিময়ে আমার সাথে তোমার কাজ করতে হবে। আমি চাই তুমি আমার পাশে থাকো, আমাকে ভালোবাসো। যেগুলো শুনে জোয়ান প্রচন্ড শকড হয়ে যায়। কি বলছো তুমি? আমি তোমাকে আগেই বলেছি আমরা দুজন খুব ভালো ফ্রেন্ড। ছোটবেলা থেকেই আমি তোমাকে খুব ভালো ফ্রেন্ড হিসেবে দেখেছি। তোমাকে আমি অনেক রেসপেক্ট করি, কিন্তু ভালোবাসা কখনোই জোর করে হয় না। হ্যাঁ, আমি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে চাই, এর জন্য এই ডকুমেন্টগুলো আমার খুবই প্রয়োজন। তুমি এটা কিভাবে বলতে পারলে? তুমি কখনোই আমাকে বুঝতেই পারোনি। লুসিয়া কখনোই আমাকে এরকমটা বলতো না। আর এটাই হলো তোমার আর লুসিয়ার মধ্যে ডিফারেন্স। ভালোবাসা কখনোই জোর করে হয় না। সোয়া তো অনেক বেশি হার্ট হয়। তুমি আমার সাথে যেটা করেছো সেটা আমি কখনোই ভুলবো না। আর হয়তো আমাদের মধ্যে এই ফ্রেন্ডশিপটা আর কখনোই থাকবে না। এটা বলে ও রেগে ওখান থেকে চলে আসে। তখন আমরা দেখি বাইরে তো লুসিয়া ওর জন্য ওয়েট করছিল। লুসিয়া জিজ্ঞেস করে, ওকে তোমাকে ডকুমেন্টগুলো দেয়নি? সোহান বলে, না, কিন্তু আমার থেকে যেটা চাইছে সেটা আমি কখনোই দিতে পারবো না। লুসিয়া তো ওকে আর এ ব্যাপারে কিছুই জিজ্ঞেস করে না। তুমি টেনশন নিও না, আমি অন্য উপায় খুঁজে বের করবো। এরপর তো ও সোহানের মুড ভালো করার চেষ্টা করে। অন্যদিকে মিস্টার লু জিয়াং এর সাথে খুব রাগারাগি করছিল। তোমাকে আমি কি হিসেবে নিযুক্ত করেছি? একটা স্পাই হিসেবে। প্রজেক্ট 2-তে কি হচ্ছে না হচ্ছে তুমি আমাকে কেন জানাওনি? জিয়াং তো প্রচন্ড রেগে যায়। তুমি তো বলেছিলে আমার এক্সপিরিয়েন্সের দরকার, তো আমি আমার এক্সপিরিয়েন্সই কালেক্ট করছিলাম। তখন তো মিস্টার লু প্রচন্ড রেগে যায়। তোমার জন্য আমার কত বড় ক্ষতি হয়েছে তুমি জানো? আমার হাতে আর কিছুই নেই।
জিয়াং বলে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি এখন আর তোমার আন্ডারে কাজ করতে চাই না। এটা বলে ও রেগে ওখান থেকে চলে যায়। তখন মিস্টার লু বলে, আমার দুটো ছেলেই বেয়াদব হয়েছে, দুইটাই অবাধ্য, কেউই আমার কথা শোনে না। আর উনি জানতে পেরেছিল মিস্টার চ্যাং এর সাথে ওরা তিনজনই দেখা করতে গিয়েছিল। তখন আমরা দেখি মিস্টার লু তো চ্যাং এর বাসায় কিছু গুন্ডা পাঠায়। ওই গুন্ডারা তখন চ্যাং এর বাসা ভাঙচুর করে আর ওকে মারধরও করে। অন্যদিকে আমরা দেখি লুসিও তো অনেকক্ষণ ধরে লিফটের বাইরে সোহানের জন্য ওয়েট করছিল, কিন্তু লিফটই খুলছে না। কিন্তু লিফটটি যখন খুলে তখন দেখতে পায় সোহানের ব্যাগটি নিচে পড়ে আছে আর ওর ফোনটিও, কিন্তু ওখানে জোয়ান ছিল না, যেটাতে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। ও তখন সিকিউরিটি রুমে যায় সিসিটিভি চেক করতে। তখন ও দেখতে পায় সোয়ান যখন লিফটে উঠেছিল পেছন থেকে কেউ রুমাল বেঁধে ওকে অজ্ঞান করে ওকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। এরপর তো ও ছুটে পার্কিং এ আসে। তখনই ওর সাথে জিয়াং এর দেখা হয়ে যায়। জিয়াং জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? লুসিয়াও বলে, আমি জোয়ানকে খুঁজে পাচ্ছি না। জিয়াং তখন ওকে ওর গাড়িতে উঠতে বলে। ফার্স্টে তো ওর গাড়িতেও উঠতে চায় না, কিন্তু এরপর তো ও জিয়াং এর সাথে গাড়িতে ওঠে। এরপর কথায় কথায় জিয়াং বলে, 10 বছর আগে যেদিন তোমার উপর লুয়ার ওর গুন্ডারা অ্যাটাক করেছিল, এর আগের দিন তো আমি ড্রিঙ্ক করার জন্য বাড়ি গিয়েছিলাম। আমি অনেক বেশি ড্রাঙ্ক ছিলাম। তখন ওখানে লুয়ার ওর গুন্ডারাও ছিল। ওর সাথে আমার একটু কথা কাটাকাটি হয়। তখন ও আমার থেকে জানতে পেরেছিল সোয়ান যে আবারও এই শহরে ফিরে এসেছিল। আর এর পরের দিনই লুয়ার ওর গুন্ডারা মিলে সোয়ানকে কিডন্যাপ করে। আর সোয়ানকে বাঁচানোর জন্যই তুমি ওখানে ছুটে গিয়েছিলে, যার জন্য ওই অ্যাক্সিডেন্ট হয়। সত্যি বলতে আমি ইচ্ছে করে কিছুই করিনি। আমি কখনো ভাবতেই পারিনি লু এতটা খারাপ হবে, ও সোয়ানকে কিডন্যাপ করবে। আমার তো আজও এর জন্য অনেক বেশি রিগ্রেট হচ্ছে। লুসিয়া বলে, আমি জানি তুমি ইচ্ছে করে কিছুই করনি, আর সোয়ানের জন্য আমি কতটা চিন্তিত সেটা আমি নিজেও বুঝি। এখন তো যেভাবেই হোক সোয়ানকে আমাদের খুঁজে বের করতে হবে। জিয়াং তখন বলে, আসলে সবাই তোমাকে প্রায়োরিটি দেয়, বাবা তোমাকে ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছে। আমার সব সময় নিজেকে ছোট মনে হতো, এজন্য আমি তোমাকে নিয়ে খুবই জেলাস হতাম। ও তো সবকিছুর জন্য ওকে সরি বলে। তখন আমরা জানতে পারি আসলে ওই চ্যাংই সোয়ানকে কিডন্যাপ করেছে। লুসিয়া বলে, হ্যাঁ আমি সিসিটিভি ক্যামেরাতে দেখেছি। এরপর ওরা একটা ফ্যাক্টরির সামনে আসে। এই ফ্যাক্টরিতেই চ্যাং আগে কাজ করতো। এখানেই তো উনি সোয়ানকে আটকে রেখেছে। আসলে উনি তো ওদের উপর প্রচন্ড রেগেছিল, কারণ সোয়ান আর লুইসাও যদি ওদের বাড়িতে না যেত তাহলে তো মিস্টার লুয়ের লোকেরা কখনোই চ্যাংকে খুঁজে পেত না, আর ওর বাসাও ভাঙচুর করতো না। বাসায় ছোট একটা মেয়ে আছে, নিজের মা আর ওই ছোট মেয়ে খুব ভয় পেয়ে গিয়েছে। রেগে সোয়ানকে বলে, তোমরা আমার ক্ষতি করতে গিয়েছো, তোমরা কখনোই আমার উপকার করতে চাওনি। তখনই ওখানে লুইসাও চলে আসে, তুমি সোয়ানের কিছুই করবে না। অলরেডি চারপাশে পেট্রোল ঢেলে রেখেছি, যদি আমি আগুন লাগিয়ে দেই তাহলে সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আর বলে, হয়তো আপনি ভাবছেন আমি মিস্টার লুয়ের ছেলে, এই জন্য আপনার ক্ষতি করব, কিন্তু না, আমার বাবা যেসব অন্যায় করেছে এর জন্য আমি অনুতপ্ত। আমি সবকিছুর সামনে আনতে চাই, এই জন্যই আমি আপনাদের মতো লোকদের সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো আমাকে ভুল বুঝছেন। কিন্তু লোকটি ওর কোনো কথাই বিশ্বাস করে না। উনি তো লুসিয়ার উপরও অ্যাটাক করতে যায়, কিন্তু ঠিক সময় জিয়াং এসে ওদের দুজনকেই বাঁচিয়ে নেয়। লুসিয়াও তখন জিয়াংকে অনেক বেশি ধন্যবাদ জানায়, তুমি ঠিক সময় না আসলে হয়তো আমাদের কোনো ক্ষতি হয়ে যেত। যেটাতে জিয়াং অনেক বেশি খুশি হয়ে যায়। ওদেরকে হেল্প করতে পেরে ও আসলেই খুশি হয়। বাসায় এসে দুজনে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। তখনই সোয়ানের কাছে ওর মায়ের কল আসে। এতদিন পর ওর মায়ের কল পেয়ে একটু অবাক হয়ে যায়। ওর মা তো ওর সাথে দেখা করতে যাচ্ছে। লুসিয়াও তখন প্রচন্ড শক হয়ে যায়, হঠাৎ করে উনি কেন তোমার সাথে দেখা করতে চায়। পরে সিনে দেখি সোহান ওর মায়ের সাথে দেখা করতে আসে। এখন তো উনি অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। তোমার আর আমার লাভ বলতে গেলে একই রকম, কিন্তু তুমি আমার থেকে বেশি ট্যালেন্টেড। আমি জানতে পারলাম তুমি তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য কত কিছু করছো। আমিও অনেক ডকুমেন্ট কালেক্ট করেছিলাম, সেই ডকুমেন্টগুলো উনি সোহানকে দিয়ে দেয়। সোহান একটু অবাক হয়ে বলে, তুমি আমাকে সাহায্য কেন করতে চাচ্ছ? তখন মিস গোয়ান বলে, আমি আমার হাজব্যান্ডের হেল্প করতে চাইছিলাম, তুমি তোমার বাবার হেল্প করতে চাচ্ছ। আমিও চাই উনি যাতে নির্দোষ প্রমাণিত হোক। হ্যাঁ, আমি একা কিছুই করতে পারিনি, কিন্তু তুমি একা অনেক কিছু করতে পেরেছো। আমি চাই তুমি লাইফে হ্যাপি থাকো, কারণ তুমি অনেকটা সাফার করেছিলে। এরপর তো মিস গোয়ান ওখান থেকে চলে যায়। সোয়ান তো লুসিয়াওকে সবকিছু জানায়। আজকে তো ওনাদের বড় বোর্ড মিটিং ছিল, যেখানে সোয়ান মিস্টার লুয়ের আসল চেহারা তুলে ধরবে। সোয়ান হঠাৎ করেই বলে, আজকে এই কোম্পানি থেকে আমি রিজাইন নেব, কিন্তু এর আগে আমি বেশ কিছু ইনফরমেশন জানিয়ে যেতে চাই। 20 বছর আগে কিছু সত্য ঘটনা আমি তুলে ধরতে চাই। এরপর তো ও সব ডকুমেন্ট সবার সামনে শো করে, যেগুলো দেখে মিস্টার লু প্রচন্ড শকড হয়ে যায়। সোয়ান বলে, 20 বছর আগে ওনার ভুলের জন্য কত পরিবারের ক্ষতি হয়েছে, কত পরিবার নিঃস্ব হয়ে পড়েছে, ওনাদের ফ্যামিলি রাস্তায় বসে পড়েছে। মিস্টার লুকে বলে, হয়তো কিছু টাকার জন্য আপনি এমনটা করেছেন, কিন্তু আপনি শত শত মানুষের জীবন নষ্ট করেছেন। আপনার নিজের স্বার্থের জন্য ছোট ফ্যাক্টরিগুলোকে আপনি ধ্বংস করে দিতেন, কিন্তু কখনোই এটা ভেবেছেন ওই ফ্যাক্টরির ওয়ার্কারদের কি হয়েছে? তখন আর বাবার ফ্যাক্টরির কথা বলে, আমার বাবা ডিপ্রেশনে পড়ে মারা গিয়েছিল, আর আমি তারই সন্তান। ও খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন রেডি করেছিল। প্রেজেন্টেশন অন করে ও ওখান থেকে বের হয়ে আসে। সোয়ান অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এত বছর পর ও নিজের বাবাকে নির্দোষ প্রমাণিত করতে পেরেছে। সোয়ান তো লুসিয়াওকে বাসায় থাকতে বলেছিল, কিন্তু লুসিয়াও সোয়ানের জন্য ছুটে কোম্পানিতে আসে। লুসিয়া তো অনেক বেশি খুশি হয়, কারণ এত বছর পর এতগুলো ফ্যামিলি জাস্টিস পাবে। সোয়ান তো অনেক বেশি রিলিফ ফিল করছিল। ওর মন থেকে এত বড় বোঝা হালকা হয়েছে।
পরের সিনে দেখি লুসিয়া জুয়ানকে নিয়ে গ্র্যান্ডপার সাথে দেখা করতে আসে, কিন্তু গ্র্যান্ডপা আজও ওদের রিলেশনশিপের বিপক্ষে ছিল। তখন লুসিয়া বলে, 10 বছর আগে যে আমার ব্রেকআপ হয়েছে এর পিছনে তুমিই দায়ী ছিলে, কারণ তোমাকে প্রমিস করেছিল সোয়ান আমার লাইফ থেকে চলে যাবে। এরপর ও আমার লাইফ থেকে চলে গিয়েছিল, কিন্তু আমি কোনোভাবেই সোয়ানকে এখন আর হারাতে চাই না। আমি ওকে অনেক বেশি ভালোবাসি। আমি আমার বাবাকে লাইফে কখনোই হ্যাপি দেখিনি, কিন্তু আমি চাই আমার ভালোবাসার মানুষের সাথে আমি হ্যাপি থাকতে। যদি পুরো দুনিয়ার বিপক্ষে যেতেও হয় আমি যেতে রাজি, তাও আমি আমার ভালোবাসার মানুষের সাথেই থাকতে চাই। অন্যদিকে জিয়াংফান ব্যাংকে দেখা করতে একটা জায়গা ডাকে। ও যখন ওই জায়গা আসে তখন দেখতে পায় যে বাড়িটিও বিক্রি করে দিয়েছিল সে বাড়িতে জিয়াংফান ওকে রেখেছে। বাড়িটি খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। ও যখন বাসাটি কিনেছিল তখন ও অনেক স্বপ্ন দেখেছিল এ বাড়িটা ওরা কিভাবে সাজাবে, কি কি কিনবে। ঠিক সেভাবেই জিয়াংফান এ বাসাটি সাজিয়েছে। তখন জিয়াংফান ওর সামনে আসে আর ওকে সরি বলে, তুমি কি আমাকে আরেকটা সুযোগ দিতে পারো না? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি চাই না তুমি আমার লাইফ থেকে হারিয়ে যাও। যেগুলো শুনে তো ম্যাং অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। ম্যাংও তো ওকে অনেক বেশি ভালোবাসে। ফাইনালি আবারও দুজনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। পরের সিনে দেখি ম্যাং জোয়ানকে বলে, আমার আর জিয়াংফানের যতই ঝগড়া হোক না কেন আমি তো ওকে ছাড়া থাকতেই পারি না। জোয়ান জিজ্ঞেস করে, আচ্ছা ডেটিং লাইফ আর ম্যারিড লাইফের মধ্যে পার্থক্যটা কি? তখন ম্যাং বলে, ডেটিং লাইফটা খুবই আলাদা, দুজন দুজনের সাথে দেখা করে, একসাথে ভালো টাইম স্পেন্ড করে, আবার যে যার বাসায় চলে যায়। কিন্তু বিয়ে জিনিসটা খুবই ডিফারেন্ট। এটার মধ্যে আলাদা একটা অ্যাটাচমেন্ট থাকে, রেসপন্সিবিলিটি থাকে। যাই হোক না কেন, যে কোনো পরিস্থিতি হোক না কেন, দুজনের একই বাসায় ফিরতে হয়, একসাথেই থাকতে হয়। বাসায় আসার জন্য একটা আগ্রহ কাজ করে, কারণ বাসায় তোমার পার্টনার তোমার জন্য ওয়েট করছে। সারাদিন টায়ার্ড হয়ে যদি বাসায় ফিরো তখন তোমার ভালোবাসা মানুষটাকে নিজের সামনে দেখলে অবশ্যই ভালো লাগবে। যেগুলো শুনে সিয়ান্ত ওর ভবিষ্যতের কথা ভাবতে থাকে। এরপর আমরা দেখি ও তো লুসিয়াকে খুব সুন্দরভাবে সারপ্রাইজ দেয়। ও লুসিয়ার জন্য একটা গেম মেশিন এনেছিল। আগের মতো দুজন একসাথে গেম খেলে। তখন হঠাৎ করেই সোয়ান লুসিয়াকে প্রপোজ করে, তোমার কাছে তো অনেক রিজন ছিল আমাকে তোমার লাইফ থেকে দূরে সরানোর, কিন্তু তুমি সেটা কখনোই করোনি। তুমি নিজের খুশি থেকে আমার খুশিটাকে ইম্পর্টেন্স দিয়েছো। তুমি সবসময় আমার জন্য স্যাক্রিফাইস করেছো, আমার জন্য সব কিছু করেছো। এখন থেকে আমিও তোমার জন্য সব করতে চাই। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। যেগুলো শুনে তো লুসিয়া অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। ও তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না, কারণ ও এই দিনটারই অপেক্ষায় ছিল। সোয়ান বলে, আমাকে ভালোবাসার জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ। আমি তো নিজে অনেক ইনসিকিউর ফিল করতাম, আমি নিজেকে খুবই ছোট মনে করতাম, কিন্তু তোমার জন্য আমি কনফিডেন্ট হতে পেরেছি। আমি কখনো ভাবতেই পারিনি আমার মতো একটা মেয়েকে তুমি ভালোবাসবে। তুমি আমার লাইফটা পুরো চেঞ্জ করে দিলে। আমি আজকে যে জায়গায় এসেছি শুধুমাত্র তোমার জন্যই। লুসিয়া বলে, তুমি তো একটু বেশি বেশি বলছো। তখন সোয়ান বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? লুসিয়া তখন আরো বেশি ইমোশনাল হয়ে যায়। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আমি তো তোমাকে বিয়ে করতেই চাই। পরের সিনে আমরা দেখি লুসিয়া আর জিয়াংফান মিলে লুসিয়ার আর্ট এক্সিবিশনের প্রিপারেশন নিয়েছিল। অবশেষে ও নিজের আর্ট এক্সিবিশনের কাজ শুরুই করলো। অনেকদিন পর লুসিয়াকে এত খুশি দেখে জিয়াংফান অনেক বেশি খুশি হয়ে যায়। তোমাকে এত খুশি দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। আমি তো এই লুসিয়াটাকেই অনেক মিস করছিলাম। অন্যদিকে আমরা দেখতে পাই জিয়াংফান তো এই কোম্পানি থেকে রিজাইন নিয়ে নেয়। আসলে ও এই সবকিছু ছেড়ে নতুন করে সবকিছু শুরু করতে চায়। ও নিজের মাকে নিয়ে ওর মায়ের পছন্দের জায়গাগুলো ভিজিট করতে যাবে। সন একটু অবাক হয়ে যায়। জিয়াং বলে, হ্যাঁ আমি তো স্টেবল একটা লাইফ চেয়েছিলাম, কিন্তু এর মাঝে আমি ভুলে গিয়েছিলাম আমার আসলে লাইফে কি দরকার, সেটা হলো পিস। হয়তো এখন আর আমাদের দুজনের মধ্যে ফ্রেন্ডশিপটা নেই, কিন্তু আমি সব সময় চাই তুমি হ্যাপি থাকো। সোয়ান বলে, পুরনো সবকিছু ভুলে আমরা নতুন করে আবারও ফ্রেন্ডশিপ শুরু করতে পারি। আর আমিও চাই আমার ছোট্টবেলার ফ্রেন্ড জিয়াং সব সময় হ্যাপি থাকুক। ফাইনালি আমরা দেখি লুসিয়ার আর্ট এক্সিবিশনের দিন চলে আসে, যেখানে ওর সব পুরনো ফ্রেন্ডরাও আসে। লুসিয়ার অফিসার ওয়ার্কাররাও এসেছিল। সবাই তো ওকে চেয়ার আপ করতে আসে। এরপর ওরা সবাই তো আর্ট এক্সিবিশনটি ঘুরে ঘুরে দেখছিল, যেখানে ওরা কেউই লুসিয়াওকে দেখতে পায় না। লুসিয়াও তখন কিছু মিস্টেরিয়াস পেইন্টিং দেখতে পায়। ওখানে তো লিলি ফুলও রাখা ছিল। ধনে তখন মনে পড়ে যায় ও সেম ফুল একবার লুসিয়াওকে দিয়েছিল। লুসিয়াও কত বেশি খুশি হয়েছিল। ও তখন ছোটখাটো কিছু জিনিস দেখতে পায় যেগুলো ওর আর লুসিয়ার সাথে কানেক্টেড ছিল। ওগুলো ফলো করতে করতে ও একটা রুমে যায়, যেখানে এসে ও খুব বড় একটা অ্যাকোরিয়াম দেখতে পায়। ওখানে তো একটা ড্রেস রাখা ছিল আর একটা নোট, তুমি ভালো করেই জানো আমি এখন কোথায় আছি। সোয়ান ছুটে ওই জায়গায় আসে যেখানে ওদের প্রথম দেখা হয়েছিল। লুসিয়াও জায়গাটি খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর ছোট একটা আর্ট এক্সিবিশন এখানেই সাজিয়েছে শুধুমাত্র তার ভালোবাসার মানুষের জন্য। ও সোয়ানকে ডেডিকেট করে যে ছবিগুলো এঁকেছিল এখানে সে ছবিগুলোই রাখা ছিল। এরপর লুসিয়া জোয়ানকে বলে চোখ বন্ধ করতে, আর তখনই একদম ড্রিমি স্টাইলে ওকে প্রপোজ করে। সোয়ান বলে, অলরেডি তো আমি তোমাকে প্রপোজ করেই ফেলেছি। তখন লুসিয়া বলে, কিন্তু আমি তো তোমাকে প্রপোজ করিনি। আচ্ছা তুমি কি আমাকে বিয়ে করবে? সোয়ান বলে, হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে বিয়ে করবো। দুজনই একসাথে অনেক বেশি হ্যাপি ছিল। পরের সিন আমরা দেখি ম্যাংয়ের স্টুডিওতে আজকে সোয়ান আর লুসিয়া দুজনেরই ইন্টারভিউ ছিল। আজকে ওদের পার্সোনাল লাইফ সম্পর্কে কিছু কোশ্চেন করা হয়। ওরা দুজন তখন ওদের সুন্দর লাভ স্টোরিটা আজকে ইন্টারভিউতে বলে।
এরপর তো ওরা জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা কখন প্রেমে পড়েছিলে? লুসিয়াও বলে 2016 সালের সামারে। জোয়ান বলে, না, আমি তো 2013 সালে লুসিয়াও এর প্রেমে পড়েছিলাম, যখন লুসিয়াও আমাকে চিনতই না। যেটা শুনে তো সবাই প্রচন্ড শকড হয়ে যায়, আর সবচেয়ে শকড তো আমাদের লুসিয়াও হয়। জিজ্ঞেস করে এটা কিভাবে সম্ভব। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি সোহান যখন ফার্স্ট টাইম জানতে পেরেছিল ওর গ্র্যান্ডমার রোগটা খুবই সিরিয়াস, ওনাকে কোনোভাবেই রিকভারি করা যাবে না, সোহান তো অনেক বেশি ভেঙে পড়েছিল, ও অনেক কান্না করছিল। তখন লুসিয়া ওকে কান্না করতে দেখে ওকে টিস্যু দেয় আর ওকে সান্ত্বনা দিয়েছিল। সেকেন্ড দেখা ওদের স্কুলে হয়েছিল। লুসিয়া দেয়াল টপকে স্কুলে ঢুকে। লুসিয়াকে দেখেই তো ও চিনে ফেলে, কিন্তু লুসিয়া ওকে চিনতে পারে না। আরেকবার তো স্কুলে সোহান ছবি তুলতে নেয়, তখন হঠাৎ করেই লুসিয়াও পেছন দিয়ে চলে আসে। আর একদম শেষে তো ওই মোমেন্টে দেখা হয় যেটা আমরা ফার্স্ট এপিসোডে দেখেছিলাম। ও তো দূর থেকেই লুসিয়াকে অবজার্ভ করতো, পছন্দ করতো, কিন্তু কখনোই ওর সামনে যে ওকে বলতে পারেনি। আর এর সাথেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, বাই।